সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই স্ব স্ব স্থানে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ ও নিরাপদ আছো। প্রতিবারের মতো আবারও ফিরে আসলাম নতুন একটি লেকচার নিয়ে তোমাদের সামনে। আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্র এর ৮ম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য চ্যাপ্টারের লেকচার 2-এ আছি। আজকের আলোচনায় তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। যারা চট্টগ্রাম বা মংলা সমুদ্র বন্দরে গিয়েছ, তাদের কাছে এই ছবিটি খুবই পরিচিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু পণ্যবাহী কন্টেইনার তাদেরকে জাহাজে উঠানো এবং নামানোর জন্য কয়েকটি জাহাজ নদীতে সারিবদ্ধভাবে আছে। ছবিটি দেখে আমরা যে বিষয়টি অনুধাবন করতে পারছি, এটি একটি বন্দরের ছবি। সাধারণত বন্দর থেকে আমরা পণ্য আমদানি এবং রপ্তানি করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমদানি এবং রপ্তানি বাণিজ্য। আজকে আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরব, তার শুরুতেই থাকবে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারা, বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্যসমূহ, বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্যসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শুরুতেই যে বিষয়টি আজকে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা। এর প্রথম যে পয়েন্ট তোমাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে প্রবৃদ্ধির গতিধারা। প্রবৃদ্ধি শব্দটা তোমরা ইতোমধ্যে আমাদের কাছ থেকে শুনতে শুনতে শব্দটি তোমাদের কাছে পরিচিত একটি শব্দ হয়ে গিয়েছে। বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির ধারার ফিরলেও প্রবৃদ্ধির গতি এখনও সুসংহত হয়নি। উন্নত দেশসমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি দ্বারা শক্তিশালী হলেও বিকাশমান বাজার ও উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতির প্রবৃদ্ধির হার 2011 সাল থেকে ক্রমাগত হ্রাস পায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সর্বশেষ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল 2018 অনুযায়ী 2018 সালে বিশ্ব অর্থনীতির গড় প্রবৃদ্ধি 3.9% দাঁড়ালে পরে IMF পূর্বাভাস দিয়েছে। বিষয়টি একটি অ্যালার্মিং বিষয় যে IMF 2018 সালে আমাদের যেটাকে আমরা ইংরেজিতে জিডিপি বলতেছি, সেই জিডিপি 3.9 দাঁড়াতে পারে বলে তারা একটি আশাবাদ করেছে। আর এই করোনাকালীন দুর্যোগের সময় আমাদের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির গতিধারা নিম্নমুখী রয়েছে, এই বিষয়টি অনস্বীকার্য। কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশের প্রবৃদ্ধির যে বিষয়টি, আমাদের যে জিডিপি তা 6% ঊর্ধ্বে এখন আমরা অব্যাহত রাখতে পেরেছি, যা আমাদের বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনীতির উন্নতির একটি বড় নির্দেশক হিসেবে আমি মনে করি। দ্বিতীয়ত যে পয়েন্ট তোমাদের সামনে উপস্থাপন করব, দেশভিত্তিক রপ্তানি আমদানি কার্যক্রম। দেশভিত্তিক রপ্তানি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ বাজার, এরপর জার্মানি এবং যুক্তরাজ্য। 2017-18 অর্থবছর জুলাই-মার্চ সময়ে মোট রপ্তানির শতকরা 15.99% যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। এরপর ইউভুক্ত দেশ অর্থাৎ জার্মানি শতকরা 16.08% এবং যুক্তরাজ্যে 11.06%। এখানে আমরা দেশভিত্তিক আলোচনা করার মাধ্যমে কোন দেশের সাথে আমাদের রপ্তানি বাণিজ্য সবচেয়ে বেশি কার্যকর সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব।
দেশভিত্তিক আমদানি পণ্যের পর্যালোচনায় দেখা যায় 2017-18 অর্থবছরে জুলাই ফেব্রুয়ারির সময়ে দেশের আমদানির ক্ষেত্রে চীনের অবস্থান শীর্ষে, অর্থাৎ আমাদের মোট আমদানির 27.4 ভাগ দ্রব্য আমরা চীন থেকে আমদানি করেছি। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া এবং ভারত। মালয়েশিয়া থেকে আমরা 21.2 ভাগ এবং ভারত থেকে 15.2 ভাগ দ্রব্য আমরা আমদানি করেছি। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি, আমদানির ক্ষেত্রে আমরা আমাদের এশীয় কান্ট্রি অর্থাৎ চীন, ভারত, মালয়েশিয়ার উপর নির্ভরশীল হলেও রপ্তানির ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাটিন আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপরই নির্ভরশীল এবং তারাই আমাদের সর্ববৃহৎ মার্কেট। 3 নম্বর যে পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে নতুন বাজার অন্বেষণ। আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন বাজার অন্বেষণ করা, অর্থাৎ আমাদেরকে, যেহেতু আমরা একটি গ্রোমিং কান্ট্রি, উন্নয়নশীল কান্ট্রি, বিভিন্ন ধরনের শিল্প বর্তমানে আমাদের দেশে আমরা তৈরি করছি বা নতুন একটি শিল্পের ধারা তৈরি হচ্ছে, তাই আমাদেরকে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। শুধুমাত্র কয়েকটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, এই অল্প কয়েকটি দেশের সাথে বাণিজ্য না করে যত বৃদ্ধি করা যাবে আমাদের অর্থনীতির জন্য তা খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে বলা হচ্ছে পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার অন্বেষণের জন্য ইতোপূর্বে ঘোষিত প্রণোদনা প্যাকেজ উল্লেখিত নিউ মার্কেট এক্সপ্লোরেশন অ্যাসোসিয়েশন অ্যাসিস্ট্যান্স এর আওতায় উদ্যোক্তাদের বর্ধিত সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে নতুন বাজার হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক বাংলাদেশে পণ্য রপ্তানির বাজার সৃষ্টি হয়েছে। এরপরে যে পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময় হার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যখন আমদানি বা রপ্তানি করব, আমদানির ক্ষেত্রে আমরা ডলারে কোনো একটি পণ্যের দাম পরিশোধ করে থাকি। যদি আমাদের মুদ্রায় ডলারের মূল্য বেড়ে যায়, সেক্ষেত্রে আমদানিকৃত পণ্যের আমাদেরকে অধিক ব্যয় করতে হবে। পক্ষান্তরে রপ্তানির ক্ষেত্রেও আমরা এই বিষয়টি লক্ষ্য করব। 31 মে 2003 হতে বাংলাদেশে ভাসমান বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবস্থা প্রবর্তনের পর টাকার মূল্যমানে তেমন অস্বাভাবিক কোনো অস্থিতিশীলতা দেখা যায়নি, যা দেশের সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে। বাংলাদেশে বাজার ভিত্তিক ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু থাকায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারের মুদ্রার চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটি দ্রব্য আমদানি বা রপ্তানি করব, সেক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানির চাহিদার উপর ভিত্তি করে আমরা দ্রব্যের যে বিনিময় মূল্য তা নির্ধারণ করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় বর্তমানে আমাদের পার ডলার 84 টাকা বা 86 টাকা হলেও বিভিন্ন গার্মেন্টস কোম্পানি বা আমদানিকারক প্রতিষ্ঠান বা রপ্তানিকারক প্রতিষ্ঠান তারা কিন্তু এখনও 70, 75, 78 টাকা রেট নিয়ে বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি তারা করছে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটি সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারি, কারণ আমরা যদি 75 টাকা দিয়ে $1 কিনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশি অল্প টাকায় বেশি ডলার কিনতে পারবো। ট্যারিফ হ্রাসকরণ। সরকার আমদানি নীতির সুষম বাস্তবায়নের সুযোগ সৃষ্টির নিমিত্তে 2000 এবং 2001 অর্থবছর থেকে বাংলাদেশে মোস্ট ফেভারেড নেশন MFN ট্যারিফ হার অনুসরণ করে আসছে। দেশীয় শিল্পের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং বিশ্বব্যাপী আমদানি শুল্ক হ্রাসের প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের আমদানি শুল্ক হ্রাস করার যে প্রক্রিয়া 1991 থেকে 92 অর্থবছরে শুরু করা হয়েছিল, তা 2016-17 সালেও অব্যাহত রয়েছে। অর্থাৎ যখন আমরা আমদানি এবং রপ্তানি করব, সেক্ষেত্রে আমাদের দ্রব্যের চাহিদা বা দ্রব্যের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা এর শুল্ক হ্রাস বা বৃদ্ধি করা যেতে পারে। পরবর্তীতে রপ্তানি বৈচিত্র্যকরণ। সাম্প্রতিককালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কাঠামোতে যথেষ্ট বৈচিত্র্য আমরা লক্ষ্য করি। অতীতে আমাদের রপ্তানি বাণিজ্যে শুধু পাট, চা, চামড়া প্রভৃতি কতিপয় কৃষিপণ্য নিয়ে
পরিচালিত হলেও বর্তমানে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে এইসব দ্রব্যের পাশাপাশি মাছ, তৈরি ও হুঁশিয়ারি পোশাক, হিমায়িত চিংড়ি, টাটকা ফল, তাজা ফুল, পাহাড়ি তাঁত বস্ত্র, অমসৃণ হীরা, ভেষজ ঔষধি উদ্ভিদ, শাকসবজি এবং হস্তশিল্পজাত দ্রব্য প্রভৃতি অপ্রচলিত পণ্য সংযোজিত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে সব পণ্যের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এখন একটা ডাইভার্সিফিকেশন হচ্ছে। আমরা শুধু গুটি কয়েক পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে কম্পিটিশনে যাচ্ছি না, আমাদের হাতে ভ্যারাইটি চলে এসেছে। পরবর্তী পয়েন্ট, ডব্লিউটিও ও বাংলাদেশ। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের অধিকতর সম্পৃক্ততার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO সেল কর্তৃক পরিচালিত সকল প্রকার কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে। অর্থাৎ নিউ ট্রান্সশিপ ফর ট্রেড ডেভেলপমেন্ট অ্যাক্ট NPDTA এর অন্তর্ভুক্তির মাধ্যমে বাণিজ্য স্বার্থ সংরক্ষণের বিষয়ে আমাদের সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে। স্বল্পোন্নত দেশসমূহের বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 6টি আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ WTO, অংটাং, ITC, UNDP, বিশ্বব্যাংক, IMF যৌথ উদ্যোগে EIF প্রসেস এর মাধ্যমে নভেম্বর 2009 বাংলাদেশ এই সংস্থাগুলোর সাথে কার্যক্রম শুরু করে। বাংলাদেশ চতুর্থবারের মতো গত 19 ফেব্রুয়ারি 2015 হতে 18 ফেব্রুয়ারি 2016 পর্যন্ত LDC কোঅর্ডিনেটরশিপ এর দায়িত্ব গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের কাছে প্রতিফলিত হয়েছে। 8 নম্বর পয়েন্টস, সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য। যেহেতু সার্কভুক্ত আমাদের দেশগুলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপ, এর সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সকল দেশের সাথে আমরা অধিক পণ্য আমদানি এবং রপ্তানির মাধ্যমে কিন্তু একটি বাণিজ্যিক সেক্টর তৈরি করতে সক্ষম হতে পারি। এছাড়াও এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, TPS, OIC, ডেভেলপিং এইড, বিমস্টেক সহ অনেক আঞ্চলিক বাণিজ্যিক জোট অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এখন সুদৃঢ় হচ্ছে। পরবর্তী পয়েন্ট, রপ্তানি নীতিতে পরিবর্তন। রপ্তানি বাণিজ্য মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট কোটা ব্যবস্থা 1 জানুয়ারি 2005 তারিখ থেকে বিলুপ্ত হওয়ায় বর্তমানে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে আমাদের বাংলাদেশ। যেহেতু আগে আমাদের বিভিন্ন কান্ট্রিগুলোতে কোটা দেওয়া থাকার মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য আমরা এখানে নির্দিষ্ট দেশ নির্দিষ্ট পরিমাণ দ্রব্য রপ্তানি বা আমদানির সুযোগ ছিল। যেহেতু এখানে কোটা মুক্ত একটি অর্থ বাণিজ্য তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে অন্যান্য কম্পিটিটর যারা আমাদের সমজাতীয় দ্রব্য উৎপাদন করে তাদের সাথে কম্পিটিশন করে মার্কেটটিকে ধরে রাখার একটি বিষয় এখানে দাঁড়িয়েছে। লেনদেন ভারসাম্যের পরিস্থিতি। 2017-18 অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারির সময়কালে দেশের বাণিজ্যের ঘাটতির পরিমাণ দাঁড়ায় 11,732 মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্বের বছরের একই সময়ে 6,089 মিলিয়ন ডলার ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনার পরবর্তী যে বিষয়টি রয়েছে তা হচ্ছে বাংলাদেশের আমদানি দ্রব্যসমূহ। এতক্ষণ আমরা আমাদের আলোচনার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এখন আমরা বর্তমান যে অবস্থা রয়েছে, কোন অবস্থায় বাংলাদেশ অবস্থান করছে সে বিষয়টি আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। এখন আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে আমরা আমদানির ক্ষেত্রে কি কি ধরনের দ্রব্য আমদানি করছি এবং পরবর্তীতে আসবে রপ্তানির ক্ষেত্রে আমরা কি ধরনের দ্রব্য রপ্তানি করে থাকি। আমদানিকৃত দ্রব্যসমূহের আলোচনার ক্ষেত্রে আমরা কয়েকটি ভাগ করতে পারি। তার ভিতরে আমরা প্রথমে আলোচনা করব প্রাথমিক পণ্যসমূহ, যেটা আমরা প্রাইমারি গুডস বলতে পারি। এর ভিতরে আসবে খাদ্যশস্যর পর আসবে তৈলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম, কাঁচা তুলা।
খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে আমরা 2018 সালের একটি সমীক্ষা যদি অনুসরণ করতে চাই, দেখা যাচ্ছে 2001-2 অর্থ বছর আমরা 186 মিলিয়ন মার্কিন ডলার এর চাল এবং গম আমদানি করেছি, এবং তা পরবর্তীতে 2015-16 অর্থ বছরে 1057 মিলিয়ন মার্কিন ডলারের চাল এবং গম আমদানি করতে হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের খাদ্যশস্য যা প্রাথমিক পণ্য বা প্রাইমারি গুড হিসেবে আমরা ধরে নিই, তা কিন্তু পর্যায়ক্রমে আমাদের আমদানির যে খরচ তা বৃদ্ধি পাচ্ছে। তৈলবীজের ক্ষেত্রে আমরা যদি দেখি 2012-13 এবং 16-17 অর্থ বছরে আমদানি যথাক্রমে 242 এবং 532 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ দেখা যাচ্ছে 12-13 অর্থ বছরের তুলনায় কিন্তু এক্ষেত্রে আমরা 2015-16 অর্থ বছরে অধিক ব্যয় করেছি। একইভাবে অপরিশোধিত পেট্রোলিয়াম, তা 12-13 অর্থ বছরের তুলনায় আমরা যদি 15-16 অর্থ বছর কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 2012-13-তে 1102 এবং 2015-16 এই সময়ের মধ্যে 384 মিলিয়ন ডলার আমাদের খরচ হয়েছে। কাঁচা তুলা বাংলাদেশ বিদেশ হতে কাঁচা তুলা আমদানি করে, এবং 2012-13 এবং 14-15 অর্থ বছরে যথাক্রমে দেখা যাচ্ছে 2005 ও 1959 মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। পরবর্তীতে শিল্পজাত দ্রব্য, আমাদের আমদানির ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি আমদানি করি হচ্ছে শিল্পজাত দ্রব্য। এই শিল্পজাত দ্রব্যের মধ্যে প্রথমে আসবে হচ্ছে আমাদের ভোজ্য তেল। 2012-13 এবং 15-16 অর্থ বছরে একটি তুলনামূলক যদি আমরা দেখি, 2012-13-তে 1402 এবং 2015-16-তে 1436 মিলিয়ন মার্কিন ডলার, মোরলেস কাছাকাছি রয়েছে। পেট্রোলিয়ামজাত দ্রব্যের ক্ষেত্রে 12-13 কম্প্যারিজনে আমরা দেখি এখানে একটু কমেছে। 2012-13 অর্থ বছরে 3642 মিলিয়ন মার্কিন ডলার এর প্রেক্ষিতে 2015-16 অর্থ বছরে তা 2256 মিলিয়ন মার্কিন ডলার। আমাদের খরচ একটু কমেছে এটা বলা যায়। 3 হচ্ছে সার। এখানে আমরা সেম স্ট্যাটিস্টিক্সটি তোমাদের সামনে তুলে ধরবো। 12-13 এবং 15-16 অর্থ বছরে এখানেও আমাদের মোরলেস কাছাকাছি রয়েছে। 2012-13 অর্থ বছরে 1188 এবং 15-16 অর্থ বছরে 1112 মিলিয়ন মার্কিন ডলার। ক্লিংকার, বাংলাদেশকে অতীতে প্রতি বছর বিদেশ হতে প্রচুর পরিমাণ সিমেন্ট আমদানি করতে হয়েছিল। বর্তমানে বাংলাদেশে এই খাতে প্রায় স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এর কাঁচামাল অর্থাৎ ক্লিংকার আমদানির ব্যয় দ্রুত হ্রাস পাচ্ছে। অর্থাৎ সিমেন্ট তৈরির উপাদান হচ্ছে এখানে ক্লিংকার। 2012-13 অর্থ বছরে আমরা 487 মিলিয়ন মার্কিন ডলার আর 2015-16 অর্থ বছরে এই খাতের ব্যয় হচ্ছে আমাদের 571 মিলিয়ন মার্কিন ডলার। সুতা আমদানিতেও আমাদের, যেহেতু বাংলাদেশের গার্মেন্টস বা পোশাক শিল্প একটি খুবই গ্রোমিং শিল্প, সেক্ষেত্রে আমাদেরকে সুতা আমদানি করতে হয়। 2012-13 তুলনায় 2015-16 অর্থ বছরে সুতার আমদানিতে আমাদের ব্যয় বৃদ্ধি হয়েছে, এটি দেখতে পাচ্ছি। কারণ 2012-13 অর্থ বছরে আমাদের এখানে আমদানির পরিমাণ ছিল, ব্যয় ছিল 1365 মিলিয়ন এবং 15-16-তে তা দাঁড়িয়েছে 1959 মিলিয়ন মার্কিন ডলার। স্টেপল ফাইবার, পোশাক শিল্পের প্রয়োজনে বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণ স্টেপল ফাইবার আমদানি করতে হয়, যা 2012-13 এবং 15-16 কম্প্যারিজনে দেখা যাচ্ছে। 12-13-তে যেখানে আমরা মাত্র 454 মিলিয়ন মার্কিন ডলার ছিলাম, সেখান থেকে 2012-13-তে তা 1172 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। পরবর্তীতে আসবে হচ্ছে আমাদের মূলধনী দ্রব্যের মধ্যে কলকবজা, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি, মোটর গাড়ি, রেলগাড়ি ইঞ্জিন ইত্যাদি। এছাড়াও আমরা চিনি, শিশুখাদ্য, সিগারেট, তামাক, সিল্ক বস্ত্র, কয়লা, কেরোসিন তেল, টায়ার, টিউব, রাবারজাত দ্রব্য সামগ্রী, ঢেউটিন, ড্রাইসেল ব্যাটারি, বল, বিয়ারিং, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সাইকেল, স্কুটার, ঘড়ি, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কুলার, বই পত্রিকা, চলচ্চিত্র, এক্স রে ফিল্ম ইত্যাদি আমদানি করে থাকি।
প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এই অংশটুকু একটু খেয়াল করে দেখে থাকো, আমরা আমাদের প্রয়োজনীয় সকল দ্রব্যই কিন্তু আমদানি করতে হয়। আমরা একটি আমদানি নির্ভর কান্ট্রি, এটা কিন্তু আমরা এখান থেকে অনুধাবন করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি দেখব, আমরা কি কি দ্রব্য রপ্তানি করি। রপ্তানির ক্ষেত্রে আসলে আমরা খুব একটা আমদানির তুলনায় যে ভালো অবস্থানে আছি তা বলবো না। আর রপ্তানির ক্ষেত্রে আমরা আমদানির তুলনায় অনেক পিছিয়ে আছি। আমরা আমদানির ক্ষেত্রে দেখা যাচ্ছে কাঁচা পাট, চা, চামড়াজাত দ্রব্য, কাগজ, নিউজপ্রিন্ট, কাগজজাত দ্রব্য, ন্যাপথা, ফার্নেস অয়েল বা বিটুমিন, এই ধরনের দ্রব্যগুলো রয়েছে। এখানে কাঁচা পাট 2012-13 এবং 16-17 অর্থ বছরে আমাদের রপ্তানি ছিল যথাক্রমে 230 এবং 168 মিলিয়ন মার্কিন ডলারের, যা আসলে আমদানির তুলনায় আমরা যে পরিমাণ টাকা খরচ করি রপ্তানির ক্ষেত্রে আমরা তা কিন্তু আর ফেরত আনতে ব্যর্থ হচ্ছি। পরবর্তীতে দেখো, চায়ের ক্ষেত্রে আমাদের বর্তমানে 167টি চা বাগান রয়েছে। প্রায় 53,000 হেক্টর জমিতে আমাদের চা চাষ হয় এবং এখান থেকে 50 মিলিয়ন কেজি চা উৎপাদন হয়, যা দেশীয় চাহিদা পূরণের পর 30 মিলিয়ন কেজি চা আমরা বিদেশে রপ্তানি করে থাকি। যুক্তরাজ্য, রাশিয়া, পাকিস্তান, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, মিশর, জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড প্রভৃতি দেশে আমরা রপ্তানি করে থাকি। 2013 এবং 16-17 অর্থ বছরে এই খাতে আমাদের রপ্তানি প্রতি বছর 4 মিলিয়ন মার্কিন ডলার। চামড়াজাত দ্রব্য থেকে তৈরিকৃত বা সরাসরি চামড়া আমরা রপ্তানি করে থাকি। আমাদের চামড়া রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য কান্ট্রিগুলো হচ্ছে ভারত, রাশিয়া, ব্রিটেন, জাপান, জার্মানি, ইটালি, পোল্যান্ড প্রভৃতি। 12-13 অর্থ বছর এবং 16-17 অর্থ বছরে এখানে আমরা যথাক্রমে 819 এবং 474 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছি। কাগজ, নিউজ প্রিন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ আমরা 3 থেকে 4 মিলিয়ন মার্কিন ডলার আয় আমরা এখান থেকে করি এবং আমাদের রপ্তানিকৃত দেশসমূহ হচ্ছে ভারত, পাকিস্তান, হাঙ্গেরি, পোল্যান্ড, ইরান, মিয়ানমার প্রভৃতি দেশে কাগজ, নিউজপ্রিন্ট বা হার্ডবোর্ড আমরা রপ্তানি করে থাকি। প্রিয় শিক্ষার্থীর, একটি জিনিস এখানে লক্ষণীয়, আমাদের রপ্তানি দ্রব্যের মাধ্যমে আমরা যে আয় অর্জন করছি তার সাথে আমাদের আমদানিকৃত দ্রব্যে আমরা যে ব্যয় করে থাকি তার কিন্তু একটি বিরাট ফারাক তোমরা লক্ষ্য করছো। পরবর্তীতে দেখো, ন্যাপথা, ফার্নেস অয়েল ও বিটুমিন, এগুলো নর্মালি আমরা পেট্রোল থেকে বা পেট্রোলিয়াম উপজাত থেকে পেয়ে থাকি। এক্ষেত্রে আমরা 2012-13 এবং 16-17 অর্থ বছরে 314 এবং 244 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছি। অপ্রচলিত দ্রব্যের ক্ষেত্রে এখানে বেশ কিছু দ্রব্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। তৈরি ও হুঁশিয়ারি পোশাক। তৈরি এবং পোশাক ক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো একটি বর্তমানে অবস্থান করছে, এটি আমরা জানি। 2012-13 এবং 16-17 অর্থ বছরে আমরা যথাক্রমে 14,393 এবং 13,775 মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি করেছি। রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে আমাদের রয়েছে তৈরি প্যান্ট, শার্ট, জ্যাকেট প্রভৃতি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা দ্রব্যগুলো রপ্তানি করেছি। হিমায়িত খাদ্যের মধ্যে আমরা রপ্তানি করে থাকি চিংড়ি, ব্যাঙের পা, শুটকি প্রভৃতি। প্রতি বছর প্রায় 1,000 কোটি টাকার অধিক বৈদেশিক মুদ্রা আমরা এই খাত থেকে অর্জন করি। 2012-13 এবং 16-17 অর্থ বছরে এই খাত থেকে আমাদের অর্জিত আয় যথাক্রমে 544 এবং 526 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে শাকসবজি, ফলমূল, ফুলও আমরা রপ্তানি করে থাকি বিভিন্ন মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কান্ট্রিগুলোতে। হস্তশিল্পজাত দ্রব্য এর মধ্যে আমরা কার্পেট, অলংকার ইত্যাদি রয়েছে। 2012-13 এবং 16-17 অর্থ বছরে যথাক্রমে আমরা 6 এবং 14 মিলিয়ন মার্কিন ডলার এখান থেকে আয় করেছি। সার ও রাসায়নিক দ্রব্য যদি আমরা একটু খেয়াল করে দেখি, 2012-13 এবং 16-17 অর্থ বছর আমরা যথাক্রমে 93 এবং 140 মিলিয়ন মার্কিন ডলারের আয় অর্জন করেছি। টেরিটাওয়েল ও স্পেশালাইজড টেক্সটাইল, এই খাতে আমরা ক্রমান্বয়ে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে। 2014-15 অর্থ বছরে আমরা 107 মিলিয়ন মার্কিন ডলার এখান থেকে আয় করেছি। প্রিয় শিক্ষার্থীরা, জুতা একটি উল্লেখযোগ্য খাত, যেহেতু আমাদের এখানে চামড়ার
যোগান রয়েছে, সেক্ষেত্রে এই সেক্টরটি ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের। তদুপরি 2012-13 এবং 16-17 অর্থ বছরে এখানে আমাদের কিন্তু একটি নিম্নমুখী আয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আমরা 2012-13 অর্থ বছরে 419 মিলিয়ন মার্কিন ডলার এর প্রেক্ষিতে 2016-17 অর্থ বছরে আমরা মাত্র 241 মিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছি। সিরামিক সামগ্রীর ক্ষেত্রে আমরা 2009-10 এবং 2014-15 অর্থ বছর যথাক্রমে 30.78 ও 43 মিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছে। এছাড়াও অন্যান্য কিছু শিল্প রয়েছে, যেমন পেট্রোলিয়াম উপজাত, দিয়াশলাই, গুড়, পার্টেক্স, রেয়ন, ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি, বই পুস্তক, সাময়িকী, ফিচার ফিল্ম, রেশম ইত্যাদিও আমরা রপ্তানি করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের সামনে দুটি শ্রেণীর কাজ, একটি বাড়ির কাজ উপস্থাপন করা হচ্ছে। শ্রেণীর কাজ এবং বাড়ির কাজটি শ্রেণী সময়ের মধ্যে সম্পাদন করবে। বাড়ির কাজ যথাযথ সময়ে সম্পাদন করে শ্রেণী শিক্ষকদের কাছে পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যাওয়ার মুহূর্তে, লেকচারের শেষ করার মুহূর্তে তোমাদের যে কথাটি বলবো, সময় তোমাদের চলে যাচ্ছে। তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারের শেষের দিকে প্রায় চলে এসেছো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বই অলরেডি আমরা অষ্টম অধ্যায়ে চলে এসেছি। পরবর্তীতে কলেজ খোলার পর আমরা হয়তো বা প্রি-টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, টেক প্রিপারেশন ফর দ্য বেটার ফিউচার। এতক্ষণ তোমাদের সাথে আলোচনায় ছিলাম মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ ও নিরাপদ থাকবে। সময় কাজে লাগিয়ে সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করবে।